কোয়াড্রেটিক ইকুয়েশনে কোথায় অসুবিধা আছে? 1.1 এর এক্সাম্পল বা এক্সারসাইজে কোনো প্রবলেম? 1.2 এর এক্সাম্পল বা এক্সারসাইজে কোনো প্রবলেম? 1.3 এর এক্সাম্পল বা এক্সারসাইজে প্রবলেম আছে, এক্সাম্পলে কোনো প্রবলেম নেই। তাহলে 1.3 এর এক্সারসাইজের কোনটাতে প্রবলেম আছে? 7 8 11 3। আচ্ছা 7 8 আর 11 3। আচ্ছা যে 11 3 দিয়ে শুরু করি, ছোট অঙ্ক। ঠিক আছে, তাহলে পরে কোয়াড্রেটিক ইকুয়েশনস এর আমি করছি হচ্ছে এক্সারসাইজ 1.3 এর 11 3। কি বলেছে? ইকুয়েশন দেওয়া আছে 2x² + kx + 4 = 0। এই ইকুয়েশনের একটা রুট বলেছে 2, অপর রুটটি কি হবে? তো ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদের k এর ভ্যালু ফাইন্ড করতে হবে, যে k এর ভ্যালু কত হবে। দেন আমরা আরেকটা যে রুট আছে সেটাকে ফাইন্ড করতে পারবো। ঠিক আছে, তো দেখ ইকুয়েশনটা দেওয়া আছে 2x² + kx + 4 = 0। ঠিক আছে, আর given that কি যে x = 2 হচ্ছে রুট, given x = 2 is a রুট। আজকে আমি বেশি লেখালেখি করছি না, জাস্ট এক্সপ্লেন করবো। ঠিক আছে, লেখার সব স্টাইল তোদেরকে শিখিয়ে দিয়েছি, এখন জাস্ট হ্যাঁ এসো। ঠিক আছে, আপনি বসো, এত লেট করলে কে? given x = 2 একটা রুট, তো রুট যদি হয় তাহলে পরে কি হবে? x এর ভ্যালু বসাতে হবে, বসালে পরে কি হবে? যে therefore 2 × 2² + k × 2 + 4 এটা = 0 হবে, or 4 8 + 2k + 4 এটা = 0, or 2k + 12 এটা = 0, or k এর ভ্যালু আসছে -6। তোরও কি k এর ভ্যালু -6 আসছে? হয়ে গেল। ঠিক আছে, তুই কি এখানে স্টপ করে দিয়েছিলিস? এখানে স্টপ হবে না তো অঙ্কটা। কে এর ভ্যালুটা পুট করলাম, এখন আমাদের কে এর ভ্যালু পুট করতে হবে ইকুয়েশনটার মধ্যে। देयरफॉर ইকুয়েশনটা কি হয়ে যাবে? 2x² কত ছিল ইকুয়েশনটা? 2x² + kx + 4 = 0। আমরা এখানে কে এর ভ্যালু পুট করে দিচ্ছি -6, তাহলে 2x² - 6x + 4 = 0 হলো। ঠিক, এটাকে 2 দিয়ে ডিভাইড করে দিতে x² - 3x + 2 = 0 হয়ে গেল। ঠিক আছে, কোশ্চেনে বলেছে যে একটা রুট হচ্ছে x = 2, আরেকটা রুট কত হবে, মানে আমাদের x এর ভ্যালু চাওয়া হয়েছে, k এর ভ্যালু না। বাট x এর ভ্যালু ফাইন্ড করার আগে আমাদেরকে k এর ভ্যালু ফাইন্ড করতেই হতো। দ্যাটস ওয়াই আমরা কি করলাম, এখানে ফার্স্ট অফ অল k এর ভ্যালু বের করলাম। k এর ভ্যালু বের করার পরে এখন আমরা আবার k এর ভ্যালুটাকে পুট করলাম ইকুয়েশনটার মধ্যে, ইকুয়েশনটা তাহলে কমপ্লিট হলো। ইকুয়েশনটার মধ্যে কোনো আননোন থাকলো না, শুধু x বাদ দিয়ে। এখন আমরা x এর ভ্যালু বের করব মিডল টার্ম অর সিধলজার দিয়ে। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু মিডল টার্ম দিয়ে যদি বের করি, তাহলে মিডল টার্ম করলে এটা হয়ে যাবে x - 1 × x - 2, এটা = 0। देयरफॉर x এর ভ্যালু দুটো আসবে, একটা 1 একটা 2। কোশ্চেনে অলরেডি বলা ছিল যে x = 2 একটা রুট, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে x এর যে রিমেইনিং ভ্যালু সেটা হচ্ছে 1। তাহলে আমাদের রিকোয়ার্ড x এর ভ্যালু হচ্ছে 1। x = 2 কোশ্চেনেই দেওয়া ছিল যে x = 2 ইজ এ রুট, তাহলে আমার x = 2 দিয়ে কোনো কাজ নেই, আমি x = 1 টাকে অ্যাকসেপ্ট করলাম। ঠিক আছে, এই
গেল এটা, তুই বুঝলি? নেক্সট আমাকে কত বলেছিলিস? 7 8। কোয়েশ্চেন নাম্বার 7। আচ্ছা 7 নম্বর কোয়েশ্চেনটা একবার পড়ে নে। 1.3 এর কোয়েশ্চেন নাম্বার 7। 1.3 এর কোয়েশ্চেন নাম্বার 7। সিংদা কোনো ডাউট আছে 1.1 আর 1.2 এর এক্সাম্পল বা এক্সারসাইজের কোনো প্রবলেম কি নিয়ে? 1.1 আর 1.2 দেখে নে একবার, তার এক্সাম্পল বা এক্সারসাইজ এর কোনো প্রবলেম কি নিয়ে ডাউট আছে? আচ্ছা আগে এই অঙ্কটা করে নি। এখানে গল্পটা কি বলছে যে এখানে দুটো পাইপের কথা বলা হয়েছে, ঠিক আছে? দুটো পাইপ দিয়ে একটা ট্যাঙ্কে ফিল করা হচ্ছে। এখন দুটো পাইপ দুটো সেপারেটলি ট্যাঙ্কটাকে ফিল করতে ডিফারেন্ট টাইম নেয়। তার মধ্যে একটা পাইপ কম টাইম নেয়, একটা পাইপ বেশি টাইম নেয়। যে পাইপটা বেশি টাইম নেয় সেটা কতটা বেশি টাইম নেয় কোশ্চেনে বলা আছে, কত? 5 মিনিটস মোর, তাই না? তাহলে 5 মিনিট বেশি সময় নিয়ে থাকে। ক্লিয়ার? একটা পাইপ আর একটা পাইপের থেকে। এখন যদি দুটো পাইপই একসাথে চালানো থাকে তাহলে পরে কি হয় বলা আছে যে ট্যাঙ্কটা হচ্ছে তোর ওই 11.1/9 মিনিট, এত মিনিটে ফিল আপ হয়ে যায়, এটাই তো? আমাদেরকে এখান থেকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বের করতে বলছে এই স্টেটমেন্টটার থেকে, এবং সেই কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করে কোন পাইপটা কতটা টাইম নেয় সেটা বের করতে বলেছে, ঠিক আছে? তো এক্ষেত্রে যেহেতু দুটো পাইপ আছে, একটা কম টাইম নিচ্ছে একটা বেশি টাইম নিচ্ছে, আমরা যেটাকে কম টাইম নেয় সেটাকে অ্যাজিউম করছি সেটা এক্স মিনিট টাইম নিচ্ছে। আমার ওই টাইমটা চাই, তাহলে আমি এক্স মিনিট অ্যাজিউম করলাম যে যেটা কম টাইম, যেটা ফাস্টার পাইপ, ঠিক আছে, যার মধ্যে তাড়াতাড়ি জল যাচ্ছে, সেটা এক্স মিনিট টাইম নিচ্ছে। এখন যেটা স্লোয়ার পাইপ, যেটাতে বেশি সময় ধরে জল যাচ্ছে, সেটাতে কতটা টাইম লাগবে? 5 মিনিট বেশি নয়, মানে এটা এক্স হলে পরে ওটা কত হবে? x+5 মিনিটস হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? তাহলে এটা যদি এক্স মিনিটসে ইয়েটাকে ফিল আপ করে, ট্যাঙ্কটাকে ফিল আপ করে, তাহলে ওটা x+5 মিনিটসে ট্যাঙ্কটাকে ফিল আপ করবে। কথাটা বোঝাতে পারছি? এখন এই যে ফিল আপ করা, এই যে ফিল আপ করা ব্যাপারটা, ফিল আপ করা মানে কি, যে টোটাল ওটাকে আমি টোটাল যে কোয়ান্টিটি সেটাকে আমি কত ধরে নেব? 1, একদম ঠিক, 1 ধরবো, ঠিক আছে? একদম ঠিক বলছিস। তার মানে এক্স মিনিটসেও ফিল আপ করে কতটা, কতটা পার্ট? হ্যাঁ, না না, এক্স মিনিটসে ফিল আপ করবে টোটাল 1, তাই না? আর তাহলে আমাদের বের করতে হবে যে ও 1 মিনিটে কতটা ফিল আপ করবে। সিমিলারলি দেখ, তাহলে এটা কত নম্বর কোশ্চেন নম্বর? 7 না? তাহলে এক্স মিনিটসে ফিল আপ করে ও যতটা পার্ট সেটা হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে টাইম, নাম দিয়ে দিই টাইম, এটাকে দিয়ে দিচ্ছে পার্ট। আমাদের লাগবে 1 মিনিটেও কতটা ফিল আপ করবে, 1/x, ঠিক আছে? সিমিলারলি আরেকটা যে পাইপ আছে সেটা x+5 মিনিটসে ফিল আপ করে হচ্ছে 1 পার্ট, তাহলে 1 মিনিটে কতটা ফিল আপ করবে? 1/x+5 হলো। তাহলে যদি দুটো পাইপই 1 মিনিট চালানো হয়, ট্যাঙ্কটার কতটা পার্ট ফিল আপ হচ্ছে টোটাল? 1 মিনিটসে ট্যাঙ্কটার টোটাল কতটা পার্ট ফিল আপ হবে? 1/x প্লাস 1/x+5, এটা বুঝলি? এতটা পার্ট ফিল আপ হয়ে যাবে। এই দুটো পাইপকে একসাথে কতক্ষণ চালাতে হবে যাতে পুরো ট্যাঙ্কটা ফিল আপ হয়? 11/1/9, তাহলে 11/1/9 মিনিট, তাই তো? তাহলে মানে এটা হয়ে যাচ্ছে কত, 100/9, 100/9 মিনিটে কতটা ফিল আপ করবে? 1 মিনিটে যদি অতটা করে 100/9 মিনিটে কতটা করবে? ওটা ইন্টু 100/9, তাহলে যেটা পেলাম এটা
ইন্টু 100/9, বোঝা গেছে? এখন এই যে টোটাল পার্ট, এটাতে ট্যাঙ্ক ফিল আপ হয়ে যাচ্ছে, মানে ট্যাঙ্কের কতটা পার্ট ফিল আপ হচ্ছে? 1 পার্ট, ঠিক আছে? টোটাল এক অংশ ফিল আপ হয়ে যাচ্ছে। তারপরে আমরা কি বলবো যে 1/x প্লাস 1/x প্লাস 5 ইন্টু 100/9 এটা ইকুয়াল টু 1। তৈরি হয়ে গেল ইকুয়েশন। করতে হবে কি কোয়াড্রেটিক ইকুয়েশন। তো আমরা কি করব, আমরা এখানে এলসিএম করে দিই। এলসিএম করলে x ইন্টু এক্স প্লাস 5, উপরে x প্লাস 5 প্লাস এক্স ইন্টু 100/9 এটা ইকুয়াল টু 1, ঠিক আছে? এখানে কত হয়ে যাচ্ছে? আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে 2x প্লাস 5 ইন্টু 100/9x স্কোয়ার, এখানে ব্র্যাকেট দিয়ে দিই x স্কোয়ার প্লাস 5x এটা ইকুয়াল টু 1, ঠিক আছে? বল এতদূর বুঝলি? এইটুকুনে কোনো ডাউট? আচ্ছা, তাহলে পরে এখানে ইকুয়েশনটা হয়ে গেল কি, এখানে ইকুয়েশনটা হয়ে গেল or 200x plus 500 এটা ইকুয়াল টু 9x স্কোয়ার প্লাস 45x, or এটাকে therefore এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে এরকম হয়ে যাবে 9x স্কোয়ার মাইনাস 155x মাইনাস 500 এটা ইকুয়াল টু 0। এই হয়ে গেল ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই না? এটাকে এখন আমাদের মিডল টার্ম করে সলভ করতে হবে, x এর ভ্যালু ফাইন্ড করতে হবে, মানে মিডল টার্ম করে সলভ করতে হবে। তো 500 আর 9 আছে, 500 আর 9 এর ফ্যাক্টর গুলোকে বের করতে হবে এবং দেখতে হবে কোন দুটো ফ্যাক্টরকে সাবট্রাক্ট করলে বলে 155 আসে। তো 500 আর 9 মানে কত হচ্ছে? 500 মানে 5 ইন্টু 9 আর এদিকে আরো 100, ঠিক আছে? 185 মাইনাস 25 তাহলে 185 মাইনাস 25, ঠিক আছে? 9x স্কোয়ার মাইনাস 185 মাইনাস 25 কত? 185 মাইনাস 25 তো হচ্ছে না রে বাবা। 185 মাইনাস 25 কি করে হয়? তাহলে তো 155 হয়। হ্যাঁ 180 আছে, 180 মাইনাস 25 x মাইনাস 500 এটা ইকুয়াল টু 0, और 9x স্কোয়ার মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 এটা ইকুয়াল টু 0, और ফার্স্টে 9x কমন যাচ্ছে, পরে থাকছে x মাইনাস 20, তারপরে কমন যাচ্ছে 25, পরে থাকছে x মাইনাস 20 এটা ইকুয়াল টু 0, और x মাইনাস 20 ইন্টু 9x প্লাস 25 এটা ইকুয়াল টু 0। x এর দুটো ভ্যালু আইদার 20 or মাইনাস 25/9, x এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে 20 or মাইনাস 25/9। এখন যেহেতু x হচ্ছে টাইম, তাহলে মাইনাস 25/9 রিজেক্ট হয়ে গেল, since x is time therefore x equals to 20 হয়ে যাবে। তারপরে 20 মিনিটসে ফার্স্টার যে পাইপটা সেটা ফিল আপ করে দেয় ট্যাঙ্কটাকে। আমাদের বের করতে হবে যে দুটো পাইপই কতটা টাইম করে নেয়। তাহলে একটা পাইপ যদি 20 মিনিটস নেয়, একটা পাইপ কত নেবে? তার থেকে 5 মিনিটস বেশি, তারপর 25 মিনিটস। তারপরে time taken by the pipes আর কত হয়ে যাবে? 20 minutes and 25 minutes, 20 and 25 minutes, ঠিক আছে? তাহলে পরে এই হয়ে গেল তোদের কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 এ কি বলেছিল আরেকবার আলোচনা করি চট করে। কোশ্চেন নাম্বার 7 এ বলেছিল দুটো পাইপ আছে, পাইপ দুটো দিয়ে একটা ট্যাঙ্কে ফিল আপ করা হচ্ছে। ট্যাঙ্কটা যখন টোটালি ফিল হয়ে যায় তখন আমরা বলি সেটা হচ্ছে 1 ভাগ ফিল আপ হলো, ঠিক আছে? তার মানে 1 অংশ ফিল আপ হলো, মানে পার্ট হিসেবে বললে পরে এটা 1 হয়ে যাচ্ছে। এখন সেপারেটলি যদি পাইপগুলো চালানো থাকে তাহলে বলা আছে যে একটা হচ্ছে কম্পারেটিভলি ফাস্টার পাইপ যেটার মধ্যে জল তাড়াতাড়ি যায়, আর একটা হচ্ছে স্লোয়ার পাইপ জল ধীরে যায়। এখন যখন ফাস্টার পাইপটা যাচ্ছে সেটা যত মিনিট টাইমে ট্যাঙ্কটাকে ফিল আপ করতে পারবে, স্লোয়ার পাইপটা তার থেকে 5 মিনিট বেশি সময় নেবে। তাহলে পরে আমরা কি করলাম, ফাস্টার পাইপের যে টাইম টেকেন বাই দ্য ফাস্টার পাইপ ওটাকে আমরা এক্স বলে অ্যাসিউম করে নিলাম।
এখন যেটা স্লোয়ার পাইপ সেটা কি হবে, এক্স প্লাস 5 মিনিটস টাইম নেবে, হয়ে গেল। তাহলে দুটো পাইপ প্রথমটা এক্স মিনিটস টাইম নিচ্ছে, পরেরটা এক্স প্লাস 5 মিনিটস টাইম নিচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার হলো। এখন এক্স মিনিটসে কতটা ট্যাঙ্ক ফিল আপ হচ্ছে, এক অংশ, আর একটা এক্স প্লাস 5 মিনিটসে এক অংশ ফিল আপ হচ্ছে। এক্স মিনিটসে যদি কোনো পাইপের এক অংশ পার্ট ফিল আপ হয়, তাহলে 1 মিনিটে ফিল আপ হবে 1/x অংশ। এক্স প্লাস 5 মিনিটসে যদি এক অংশ ফিল আপ হয়, তাহলে 1 মিনিটে ফিল আপ হবে 1/x+5 অংশ, ঠিক আছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে যে এই টাইপের প্রবলেম গুলোতে যেটা বের করতে হয় সেটা হচ্ছে যে 1 মিনিটে টোটাল কতটা ফিল আপ হচ্ছে। 1 মিনিটে দুটো পাইপই যদি একসাথে চালানো থাকে নিশ্চয়ই কতটা ফিল আপ হবে বুঝতে পারবো, সেটা কত হয়ে যাবে, দুজনেরই 1 মিনিটে যতটা যতটা করে এসছে তাদের অ্যাডিশনটা, যেটা এই 1 মিনিটে দুটো পাইপ একসাথে চালানো থাকলে ফিল আপ হবে 1/x+1/x+5, ঠিক আছে রুদ্রদীপ। আচ্ছা, আমাদের বলেছে যে, আচ্ছা 1 মিনিট তো এটা হলো, কোশ্চেনে বলা আছে যে 100/9 মিনিটসে টোটাল ট্যাঙ্কটাই নাকি ফিল আপ হয়ে যায়। তাহলে 100/9 মিনিটসে যদি আমরা ফর্মুলা অনুযায়ী করতে যাই তারপরে এরকম হয়ে যাচ্ছে। এখন যেহেতু বলেছে টোটাল ট্যাঙ্কটা ফিল আপ হয়ে যাচ্ছে, টোটাল ট্যাঙ্ক ফিল আপ মানে এই যে পার্টটা পেলাম এই পার্টটা ইকুয়াল হয়ে যাবে কত, 1, বিকজ টোটাল ট্যাঙ্ক মানে আমরা পার্ট হিসেবে 1 ধরি, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ, এক ভাগ পূর্ণ হয়ে গেল। তো এরপরে এটাকে সিম্পলিফাই করলাম এবং এক্স এর ভ্যালু বের করলাম, ঠিক আছে। তাহলে এর থেকে আমরা দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে 20 মিনিটস, একটা 25 মিনিটস, দ্যাটস ইট, ঠিক আছে। বোঝা গেল না, আরেকবার এক্সপ্লেন করবো, দরকার আছে, বোঝা গেছে। তাহলে নেক্সট হচ্ছে 8 নম্বর কোশ্চেন, পড়না পীযূষ। এটা মুছে দিই সেটটা। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখ, পড়না ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে, মানে এই গোটা গল্পটা একবার পড়ে নে, হ্যাঁ। এখানে দুজন লোকের কথা বলা আছে, যে দুটো ব্যক্তি পড়না আর পীযূষ নামের, তারা কোনো একটা কাজ করতে যাচ্ছে। তারা একসাথে যখন কাজটা করে তখন কতটা সময় লাগে, তারা যখন আলাদা আলাদা কাজটা করে তখন কতটা সময় লাগে, এগুলো সব জিনিস সম্পর্কে বলা আছে। এবার পর আমি এক্সপ্লেন করছি। এটা হচ্ছে ওয়ার্ক এন্ড টাইমের কোশ্চেন, তাই না? তাহলে পরে আগেরটাও ছিল ওয়ার্ক এন্ড টাইমের কোশ্চেন, ঠিক আছে। টোটাল ওয়ার্কের যে পরিমাণ সেটাকে আমরা কত ধরে নিই, 1। তাহলে পরে পড়না আর পীযূষ গল্পটা কি, আগে ছিল দুটো পাইপ, আগের অঙ্কে ছিল দুটো পাইপ, এখন আছে দুটো ব্যক্তি। আগের অঙ্কে বলা ছিল দুটো পাইপ যখন একসাথে যখন চালু থাকে তখন 100/9 মিনিটসে ট্যাঙ্কটা ফিল আপ হয়ে যায়, আগের অঙ্কটাতে, জাস্ট আগের অঙ্কটাতে। এই অঙ্কে বলা আছে পড়না পীযূষ যখন একসাথে কাজ করে তখন 4 দিনে গোটা কাজটা করে নেয়। একই রকম সাউন্ড হচ্ছে না নিশ্চয়। আগের অঙ্কে দুটো পাইপ ছিল, একসাথে কাজ করছিল, 100/9 মিনিটসে পুরো কাজটা মানে পুরো ট্যাঙ্কটা ফিল আপ করছিল। এবার পড়না পীযূষ দুজন মানুষ আছে, ওরা দুজন মানুষ একসাথে কাজ করলে 4 দিনে পুরো কাজটা শেষ করে নেয়, একই রকম শোনাচ্ছে, তাই না? এরপরে বলেছে যে পড়না কি বলেছে এটা জানি, পড়না পীযূষের চেয়ে 6 দিন বেশি সময়, আচ্ছা। তো সেপারেটলি যখন ওরা কাজ করবে, বলা আছে, ল্যাঙ্গুয়েজটা পড়ে যা বোঝা যাচ্ছে, পড়না একটু তাড়াতাড়ি কাজ করতে পারে আর পীযূষ একটু স্লোলি কাজ করে, ঠিক আছে। পড়না যখন একা কাজটা করবে তখন যতদিন টাইম লাগে, পীযূষ কাজটা করতে গেলে তার থেকে 6 দিন বেশি সময় লাগবে, ঠিক আছে। কোশ্চেনে যেটা বলা আছে, পীযূষ যখন একা কাজটা করতে যায় তখন তার চেয়ে 6 দিন বেশি সময় নেবে, ঠিক আগের মতোই। দুটো পাইপ ছিল, একটা ফাস্টার একটা স্লোয়ার। ফাস্টার পাইপটা যখন চলছে তখন স্লোয়ার পাইপের থেকে 5 মিনিটস বেশি সময় নিচ্ছিল, এখানে 6 দিন বেশি সময় নিচ্ছে। সবই সেম সেম লাগছে তো। আগের বার আমরা যেটা ফাস্টার পাইপ তার টাইমটাকে ধরেছিলাম x মিনিট, এবার কে ফাস্টার, পড়নার পীযূষের মধ্যে?
পড়না। আমি ধরলাম পড়না এক্স দিন টাইম নেবে, এবার যেহেতু গোটা ব্যাপারটা দিনে আছে তাহলে এক্স দিন টাইম নেবে, ঠিক আছে? তো এক্স ডেজ টাইম লাগবে হচ্ছে পড়নার। এটা কোশ্চেন নম্বর কত? 8 না? কোশ্চেন নম্বর 8 আমি ধরলাম পড়নার এক্স দিন সময় লাগে, তাহলে এক্স ডেজে ও করবে এক অংশ, ঠিক আছে? ওয়ার্ক ডান বাই হিম বা বাই হার ইজ 1। তাহলে পরে এক্স দিনে যদি ও এক অংশ করে, একদিনে কতটা করবে? 1/x। পীযূষ, পীযূষের কতটা টাইম লাগবে সেম কাজ করতে? 6 দিন বেশি মানে x+6, ঠিক আছে? 6 দিন বেশি মানে হচ্ছে x+6। ও x+ দিনে কত অংশ করবে? এক অংশ করবে, ঠিক আছে? তার মানে একদিনে কতটা করবে এটা বের করতে হবে। একদিনে কত করবে? 1/x+6, ঠিক আছে? এরপর আমরা কি করব? মানে একদিনে টোটাল কতটা কাজ শেষ হয়, দুজনে যখন একসাথে কাজ করবে একদিনে টোটাল কতটা পার্ট শেষ করবে। তাহলে একদিনে ওরা টোটাল পার্ট শেষ করবে হচ্ছে 1/x + 1/x+6, হয়ে গেল। পড়না পীযূষ একসাথে কতদিন কাজ করছে? যখন একসাথে কাজ করেছে কতদিন কাজ করেছে বলা আছে, কতদিন কাজ করেছে ওরা একসাথে, কতদিনে কাজটা শেষ করে ফেলছে? 4 দিনে। তাহলে একদিনে ওরা এতটা কাজ করে, 4 দিনে বেশি করবে, বেশি মানে গুণ, ঠিক আছে? তাহলে এত অংশ কাজ করবে ওরা 4 দিনে, আর কোশ্চেনে বলা আছে ওরা নাকি কাজই শেষ করে ফেলবে, ঠিক আছে? তাহলে এই যে টোটাল অংশ আমরা কত ধরি? 1। তাহলে এই যে অংশটা বের হলো এটা ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, তৈরি হয়ে গেল কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে? এখন মানে কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি হলো। এখন এটাকে কোয়াড্রেটিক বানাবো আমরা, তার জন্য আমরা এলসিএম করবো। এলসিএম হয়ে যাবে x² + 6x, কি করে হলো ওটা বলছি না, আর আগের অনেকগুলো অঙ্ক এক্সপ্লেন করছি। এটা ইকুয়াল টু 1 হলো, অর এখানে হয়ে যাবে 8x, 8x + 24, এটা ইকুয়াল টু x² + 6x। দেয়ারফর আমরা ইকুয়েশন পাচ্ছি x² - 2x - 24, এটা ইকুয়াল টু 0। তার মানে x² - 6 - 2 into x, ভুল লিখলাম, 6 - 4 into x - 24, এটা ইকুয়াল টু 0। that is x² - 6x + 4x - 24 equal to 0। x কমন নিলে x - 6 + 4 কমন নিলে x - 6, এটা equal to 0। therefore x - 6 into x + 4, এটা equal to 0 হয়ে গেল। therefore x এর ভ্যালু হয়ে গেল 6 or -4। obviously x not equal to -4, কারণ x হচ্ছে টাইম, তাহলে x এর ভ্যালু হয়ে যাবে 6। তাহলে 6 দিন টাইম লাগবে কার? পড়নার। কি দিয়েছে পীযূষের? পড়ানো 6 দিন সময় লাগবে, ঠিক আছে? বুঝলি? একই গল্প, আগে পাইপের যা গল্প ছিল এটারও একই সেম গল্প দেখতে পাচ্ছি, শুধু নাম্বারগুলো আলাদা দিয়েছে, ঠিক আছে? টপিকটা আলাদা দিয়েছে, নাম্বারটা আলাদা দিয়েছে, কিন্তু মেইন স্ট্রাকচারটা সেম। কথাটা ক্লিয়ার? পাইপের প্রবলেমটারও যা স্ট্রাকচার, পড়না পীযূষের প্রবলেমটারও সেম স্ট্রাকচার। তো একটা অঙ্ক হলে অটোমেটিক্যালি একটা অঙ্ক হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো? তো 7, 8 আর 11 3 হয়ে গেল। আর কোনো ডাউট? আচ্ছা 1.4 এ যেতে হবে। 1.3 এক্সাম্পল থেকে কোনো ডাউট নেই, তাই তো? 1.4, তাহলে আমরা কিন্তু 1.3 অবধি কভার করলাম, আর কিন্তু 1.3 তে আমি ব্যাক করছি না, ঠিক আছে? 1.3 অবধি কোনো ডাউট আছে? 1.4, 1.4 এর এক্সারসাইজ বা এক্সাম্পলে কোনো ডাউট? 1.4 এর এক্সাম্পল বা এক্সারসাইজে কোনো ডাউট? দেখেন।
1.4 এর তাহলে দেখানো হবে হচ্ছে 2 এর 7, তাই তো? 2 এর 7, 3 এর 3, 3 এর 5, এই কটা, তাই তো? 2 এর 7, 3 এর 3, 3 এর 5, আর কিছু স্নিগ্ধা? আর কিছু নেই? তাহলে পরে 2 এর 7 দিয়ে স্টার্ট করছি। টু এর 7, টু এর 7 হচ্ছে 10x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3। আচ্ছা, শুরুই যখন করালি, এটা করতে আমার হয়তো 1 মিনিটও লাগবে না, দেখেন। ডি, ফার্স্টে আমরা ডিসক্রিমিনেন্ট বের করব। ডিসক্রিমিনেন্টের ভ্যালু হয়ে যাবে -1 তার স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4ac, 4a ইন্টু সি, সি হচ্ছে 3, 1 মাইনাস 40, 120, তার মানে -119 লেস দ্যান 0, প্রসিড করারই দরকার নেই, তাই না? ডি এর আমরা শিখেছি যে ডি এর ভ্যালু নেগেটিভ আসলে আমরা এক্স এর ভ্যালুই বের করবো না, কারণ এক্স এর ভ্যালুগুলো তখন ইমাজিনারি হয়ে যায়, দেখেছি, তখন ইমাজিনারি বা কমপ্লেক্স নাম্বার হয়ে যায়। তো ওটা তখন আমরা জানি না, এই জন্য আমরা তখন লিখে দিই যে ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে? সো 2 এর 7টা আমাদের এখানে স্টপ হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট 3 এর 3, সালমা, কোয়েশ্চেনটা একবার পড়ে নে। দেখ, আমি কতগুলো সিম্পল কোয়েশ্চেন তোদেরকে করব, তোরা ওর উত্তরটাতে তোরা অ্যান্সারটা বুঝিয়ে যাবি কি হবে। এখানে দুজন ব্যক্তি আছে, পুরো কোয়েশ্চেনটা পড়া হয়ে গেছে কি? নিকদা পড়ছিস? পারছিস এই কোয়েশ্চেনটা? আচ্ছা, তাহলে পরে এই কোয়েশ্চেনে রিয়াঙ্ক দুজন ব্যক্তি আছে, সালমা আর অনিক, দুজনেই একটা ওই রানিং পিচে দৌড়াবে, ঠিক আছে? তো এখন কি বলেছে যে সালমা আর অনিকের মধ্যে ফাস্টার কে? কোশ্চেনে সালমা, তারপর স্লোয়ার হচ্ছে অনিক, তাই তো? তো যে স্লোয়ার তার স্পিড দেওয়া নেই, সালমার স্পিড দেওয়া নেই, বাট বলা আছে অনিকের থেকে ও 1 মিটার/সেকেন্ড বেশি স্পিডে দৌড়ায়, হলো ভালো কথা। ওরা কত মিটার দৌড়েছে? টোটাল ওরা দৌড়েছে হচ্ছে 180 মিটার, ঠিক আছে রুদ্র? 180 মিটার দৌড়েছে রুদ্র। এই যে 180 মিটার দৌড়ালো, তাতে লাস্টে যেটা বলা আছে সালমা অনিকের চেয়ে 2 সেকেন্ড আগে, মানে হচ্ছে সালমা কে আগে পৌঁছেছে? সালমান, সালমান অনিক, সালমা আগে পৌঁছে গেছে, ঠিক আছে? কত মিনিট আগে পৌঁছে গেছে? 2 সেকেন্ড আগে, তার মানে হচ্ছে সালমার 2 সেকেন্ড কম টাইম লাগছে এই 180 মিটারকে কভার করার জন্য, ঠিক আছে? পুরো কোশ্চেনটা আমাদের পড়া হয়ে গেল। এখন এখান থেকে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করতে বলেছে এবং সেটাকে সলভ করতে বলেছে, তো আমরা সলভ করবো সিদ্ধার্থ দিয়ে। ফার্স্টে কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করবো। তো দুজনের মধ্যে স্লোয়ার কে ছিল? তাহলে ওরটাকে আমি এক্স ধরলাম, এক্স মিটার/সেকেন্ড, তাই তো? হলো। সালমা তাহলে কত হবে? এক্স প্লাস 1। কি বলা আছে? সালমা অনেকের থেকে কতটা ফাস্টার? 1 মিটার/সেকেন্ড ফাস্টার। তাহলে যদি অনেক এক্স মিটার/সেকেন্ড স্পিডে দৌড়ায়, সালমা দৌড়াবে x+5 মিটার/সেকেন্ড স্পিডে, হলো? তাহলে লিখি এই কথাটা, এটা হচ্ছে 3 এর 3। তাহলে অনিক না সালমা, কে জানিস স্লোয়ার? অনিক না? আচ্ছা, অনিক আর সালমা। অনিকের স্পিড আমি ধরলাম x মিটার/সেকেন্ড, সালমার স্পিড হয়ে যাবে x+1 মিটার/সেকেন্ড, হলো? কোশ্চেনে বলা আছে ওরা কত মিটার দৌড়েছে এবং এটাও বলা আছে কার কতটা কম সময় লেগেছে। তাহলে পরে এক্স মিটার/সেকেন্ড এটা অনেকের স্পিড। এখন আমরা জানি যে স্পিডের সাথে ডিস্টেন্সের রিলেশনটা কি ছিল? স্পিড ইকুয়ালস টু কি ছিল?
ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমাদের লাগবে টাইম, কারণ লাস্টে বলছে 2 সেকেন্ড কম টাইম লাগে, গোটা ব্যাপারটা টাইমের রেসপেক্টে এক্সপ্রেস করেছে। টাইম ইকুয়াল টু কত যাচ্ছে, ডিস্টেন্স বাই স্পিড। এখন দেখ অনেকের ক্ষেত্রে অনেক এর টাইম কতটা লাগবে, অনেকের টাইম লাগবে হচ্ছে অনেক যতটা ডিস্টেন্স দৌড়েছে, কতটা ডিস্টেন্স অনেক দৌড়েছে, 180 মিটার না কিলোমিটার, মিটার। আচ্ছা, আর অনেকের স্পিড কতটা, এক্স মিটার পার সেকেন্ড, তাহলে বাই এক্স, এত কত হয়ে গেল, এটা কি এর ইউনিট কি হবে, সেকেন্ড হয়ে যাবে। ইয়েস, এটা সেকেন্ড হয়ে যাবে। হলো। সিমিলারলি সালমান, সালমার টাইম টোটাল কতটা লাগবে, 180 বাই এক্স প্লাস ওয়ান এত সেকেন্ড, তাই না? তাহলে কার বেশি টাইম লাগলো, কার কম টাইম লাগলো, এখানে অনেকের বেশি টাইম লেগেছে আর সালমার কম টাইম লেগেছে। অনেকের কতটা বেশি সময় লেগেছে, 2 সেকেন্ড বেশি সময় লেগেছে। অনেকের টোটাল লেগেছে হচ্ছে 180 বাই এক্স সেকেন্ড, সালমান টোটাল লেগেছে 180 বাই এক্স প্লাস ওয়ান সেকেন্ড। অনেকের এই যে টাইম টোটাল টাইমটা, সেটা সালমার টোটাল টাইমের থেকে 2 সেকেন্ড বেশি, এটা মাইনাস এটা ইকুয়াল টু 2। therefore 180 by x minus 180 by x plus 1 এটা equal to 2, or 180 কমন গেল, 1 by x minus 1 by x plus 1 হলো, এটা equal to 2 আর 180 ক্যান্সেল করলাম, 90 হলো, এখানে 1 হলো। দেখ এত দূর বুঝলি, এখানে এলসিএম করে দিচ্ছি, তাহলে x স্কয়ার প্লাস x উপরে হবে x plus 1 minus x, এটা equal to 1, এখানে x x ক্যান্সেল, or 90 into 1 that is 90 is equal to x square plus x, or x square plus x minus 90 এটা equal to 0, or x square ভাবতে হবে 90, ও হ্যাঁ সিজার দিয়ে করবো তো ঠিকই। therefore x equal to minus b plus or minus root over b square minus 4ac plus that is 360 divided by 2a, তার মানে x equal to minus 1 plus minus root over 361 divided by 2, 361 এর root মানে হচ্ছে 19, minus 1 plus minus 19 by 2, therefore x এর ভ্যালু যদি আমি প্লাস নেই তাহলে 18 by 2 মানে 9, মাইনাস নিলে পরে মাইনাস 10, তাহলে x এর দুটো ভ্যালু আছে, একটা হচ্ছে 9 একটা মাইনাস 10, ঠিক আছে? তাহলে অনেকের স্পিড আইদার 9 মিটার পার সেকেন্ড অর মাইনাস 10 মিটার পার সেকেন্ড, কারণ মাইনাস 10 মিটার পার সেকেন্ড তো স্পিড হতে পারে না, তাহলে আমরা রিজেক্ট করে দিচ্ছি মাইনাস 10 কে। অনেকের স্পিড হচ্ছে 9 মিটার পার সেকেন্ড।
আমরা স্টার্ট করতে চলেছি 3 এর 5। থ্রি এর 5। কোয়েশ্চেনটা ভালো করে পর, গল্পটা আমি বলি, গল্পটাকে বুঝতে লাগবে, ঠিক আছে? পুরো জিনিসটাকে নাম্বার দিয়ে না ভেবে পুরোটাকে গল্পের মতন করে ভাবতে হবে, ঠিক আছে? যে গল্পটা কি, একবার গল্পটা বুঝতে পারলে সব বুঝে যাবে। একটা লোক যার নাম প্রলয়, ঠিক আছে? এখন সে কি করবে? সে চারা গাছ লাগাবে নিজের ক্ষেতে। কয়টা? 350টা, 350টা চারা গাছ নিয়ে আসছে, ওগুলোকে লাগাবে, লঙ্কার চারাতে হবে, ঠিক আছে? এখন ও কি করবে? যখন সারি ধরে মানে হচ্ছে তোর, এখানে আমার বলা আছে সারি ধরে মানে হচ্ছে কলাম বরাবর যখন ও চারা গাছগুলো লাগাচ্ছে, তখন দেখছে যে প্রত্যেকটা কলামের মানে যতগুলো টোটাল কলাম হচ্ছে, ঠিক আছে, ধরে নিচ্ছি যে টোটাল তার 5টা কলাম হচ্ছে। এখন প্রত্যেকটা কলামে যদি তার থেকে টোটাল কলাম নাম্বারের থেকে 24টা বেশি চারা গাছ লাগানো যায় প্রত্যেকটা কলামে, তার মানে প্রত্যেকটা কলামে কয়টা করে চারা গাছ লাগাবে? আমি বললাম টোটাল কলাম 5টা, প্রত্যেকটা কলামের টোটাল কলাম নাম্বারের থেকে 24টা বেশি কলাম লাগাতে হবে, চারা গাছ লাগাতে হবে 29টা। তার মানে প্রত্যেকটা কলামে 29টা লঙ্কার চারা লাগানো হচ্ছে। তো তারপরে কি বলছে? এরকম ভাবে লাগাতে গেলে পরে আরো 10টি গাছ অতিরিক্ত থাকে, মানে তখনও 10টা গাছ বেঁচে যাবে, ওদেরকে তখনও কলামে লাগানো যাবে না, ঠিক আছে? কোনো কলাম বেঁচে থাকবে না যে কলামের মধ্যে ওদেরকে লাগানো যাবে। কথাটা বুঝতে পারলি? এখন এই স্টেটমেন্টের থেকে আমাদেরকে একটা ইকুয়েশন তৈরি করতে হবে, যে স্টেটমেন্টটা বলা আছে তার থেকে একটা ইকুয়েশন তৈরি করতে হবে। ক্লিয়ার হলো গল্পটা? এইটাকে এখন সাজাবো কি করে? দেখ, ফার্স্ট অফ অল বলেছে, আমরা সর্বপ্রথমত এটা যেটা জানি না সেটা হচ্ছে প্রলয় বাবুর এই যে চারা গাছগুলো লাগাবে টোটাল কয়টা কলাম ইউজ হচ্ছে, এটা আমাদের জানা নেই, ঠিক আছে? কয়টা কলামে উনি চারা গাছগুলো লাগাচ্ছেন এটা আমাদের জানা নেই। আমরা ধরে নিচ্ছি সেই কলাম নাম্বারটা হচ্ছে এক্স। হলো? কোশ্চেনে কি বলেছে? যে এক্সটা কলামের প্রত্যেকটা কলামে, এক একটা কলামে যদি কয়টা, টোটাল যতগুলো কলাম তার থেকে 24টা বেশি, তাহলে কত হয়ে যাচ্ছে? আমি কতগুলো কলাম ধরতে বলেছি? এক্সটা, এক্স প্লাস 24টা। আবার বলছি টোটাল কয়টা কলাম ধরতে বলেছি? এক্সটা কলাম। এখন প্রত্যেকটা কলামে যদি এক্সটা কি বলেছে, যে টোটাল কলাম নাম্বারের থেকে 24টা বেশি, টোটাল কলাম নাম্বারের থেকে 24 বেশি মানে টোটাল কতগুলো হচ্ছে? টোটাল কলাম নাম্বার কত ছিল? টোটাল নাম্বার অফ কলামস কতগুলো ছিল? না না, ওটা তো আমি এক্সাম্পলের মধ্যে বললাম, এই কোশ্চেনটার মধ্যে এক্স ছিল, টোটাল নাম্বার অফ কলামস ছিল হচ্ছে এক্স। লিখে নি একবার, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার কত? 5। টোটাল কলামস আমি ধরলাম হচ্ছে এক্স। হ্যাঁ, এক একটা কলামে পার কলাম, ঠিক আছে? এই যে আমি যে লঙ্কার যে চারা গাছগুলো লাগাবো, ঠিক আছে, লঙ্কা গাছগুলো লাগাবো, তার মানে হচ্ছে পার কলাম আমাকে কয়টা করে লাগাতে হচ্ছে চারা? পার কলাম লাগাতে হচ্ছে 24 প্লাস এক্স, তাই না? তাহলে কলাম নাম্বার যত মানে এক্স, তার থেকে 24 মোর, দ্যাট ইজ এক্স প্লাস 24, ঠিক আছে? এটা পার কলাম লাগাতে হচ্ছে। তাহলে গোটা মাঠটায় কতগুলো চারা গাছ বসলো? এক একটা কলামে এতগুলো করে চারা গাছ লাগাতে হচ্ছে, ওটা ইন্টু এক্স, কারণ টোটাল এক্সটা কলাম আছে। কথাটা বুঝলি? পার কলাম মানে কি? এক একটা কলাম, একটা কলামে লাগাতে হচ্ছে এক্স প্লাস 24টা চারা গাছ। টোটাল কয়টা কলাম আছে? এক্সটা। তাহলে এক্সটা কলামে কয়টা চারা গাছ লাগাতে হবে? এক্স ইন্টু এটা। তাহলে টোটাল প্ল্যান্ট হচ্ছে, টোটাল প্ল্যান্ট লাগানো হলো হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 24। দেখ, এতদূর বুঝতে পারলি? এইটুকুনে কোনো ডাউট? ক্লিয়ার হয়ে গেল না? তাহলে এতগুলো প্ল্যান্ট লাগানো হলো। কোশ্চেন বলেছে এতগুলো প্ল্যান্ট লাগানোর পরেও কয়টা চারা গাছ বেঁচে গেল? 10টা চারা গাছ বেঁচে গেল, ঠিক আছে?
তো 10টা চারা গাছ যদি বেঁচে যায়, কোশ্চেন হচ্ছে টোটাল কতগুলো চারা গাছ লোকটা আনছিল, টোটাল কয়টা চারা গাছ আনছিল? 350, 350টা। 350টা চারা গাছ আনছিল, এতগুলো লাগাইছে, কিন্তু তারপরও বেঁচে গেছে কয়টা পাচ্ছে? 10টা পাচ্ছে। তাহলে ইকুয়েশন তৈরি হচ্ছে না এখান থেকে, এটা মাইনাস এটা ইজ ইকুয়াল টু এটা। বুঝতে পারলি? এই হয়ে গেল ইকুয়েশন। এটাকে জাস্ট কোয়াড্রেটিক ফরম্যাটে এক্সপ্রেস করতে হবে, তারপর সলভ করে দেবো। বুঝতে পারছি? এই তো। তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে, সিজার যাচ্ছে অ্যাপ্লাই করবো, মাইনাস বি প্লাস অর মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু 1 ইন্টু 340 ডিভাইডেড বাই 2a। এখানে মাঝখানে প্লাস হয়ে গেল, হ্যাঁ এটা কিন্তু প্লাস হয়ে গেল, কেন প্লাস হলো বুঝতে পারছিস তো? এই 340 নেগেটিভ জন্য, মাইনাস জন্য। মাইনাস 24 প্লাস অর মাইনাস রুট ওভার 24 এর স্কোয়ার মানে 576 প্লাস এখানে হয়ে গেল 0 6 3 4 12 12 একে 13 ডিভাইডেড বাই 2, তার মানে মাইনাস 24 প্লাস অর মাইনাস রুট ওভার 6 13 3 হাতে গেল 1 5 3 8 1 9 1 1936 1936 এলো রুটের ভেতরে। 1936 এর রুট যদি আমাকে করতে হয়, রাফে একটা ক্যালকুলেশন করতে হবে, ফ্যাক্টরাইজেশন করতে হবে। 1936 কত দিয়ে ভাগ যায়? যাবে হচ্ছে 2 দিয়ে, 9 দুগুণ 18, 13 6 দুগুণ 12, 8 দুগুণ 16, আবার 2 দিয়ে ভাগ দিচ্ছি, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 484, খুব চেনা চেনা মনে হচ্ছে, 22 ইন্টু 22 মনে হয়, ঠিক আছে? 484 মানে 22 ইন্টু 22, হ্যাঁ তাই আছে, 22 ইন্টু 22 আছে 484, মানে তার মানে মাইনাস 24 প্লাস মাইনাস রুট ওভার 2 ইন্টু 2 ইন্টু 22 ইন্টু 22, ডিভাইডেড বাই 3, এটা মাইনাস 24 প্লাস আর মাইনাস একটা 2 আর একটা 22 বেরিয়ে গেল, ডিভাইডেড বাই 3। বল। ও সরি, হ্যাঁ, और x ইকুয়াল টু এখানে হয়ে যাবে হচ্ছে মাইনাস 24 প্লাস আর মাইনাস 44 ডিভাইডেড বাই 2, তার মানে x ইকুয়াল টু প্লাস নিলে পরে 10 আসবে অ্যান্সার, আর মাইনাস নিলে পরে হয়ে যাবে মাইনাস 68 বাই 2, 68 বাই 2 মানে হচ্ছে মাইনাস 34। তাহলে x এর দুটো ভ্যালু আসলো 10 আর 34। আমাদের কাছে কি চাওয়া হয়েছে? সারির সংখ্যা, কলাম নাম্বার, ঠিক আছে, নাম্বার অফ কলামস, নাম্বার অফ কলামস কে আমরা x ধরেছিলাম, তার মানে x এর কারেক্ট ভ্যালু হচ্ছে 10, মাইনাস 34 রিজেক্ট হয়ে যাচ্ছে।
শুরু করছি তাহলে নতুন চ্যাপ্টার, সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট, দেখ আজকের পরের যে কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে ডাউট জন্মাবে না বা ডাউট থাকবে না তা তো না, আজকের পরেও ডাউট থাকবে। আমি চাইছিলাম আজকের পরে যাতে ডাউট গুলো কমে যায়, ঠিক আছে? ডাউট তো থাকবে, সারাটা বছরই হয়তো ডাউট থাকবে, ঠিক আছে? ডাউট যাতে কমে যায়, এক দুটো প্রবলেম তো আসবে প্রত্যেক কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে, ওটা নিয়ে তো কিছু করার নেই। বাট ডাউট গুলো যতটা পারবি কমানোর চেষ্টা করছি, ঠিক আছে? সো গেল আজকের ক্লাসটা। আজকের ক্লাসে আশা করি তোদের অনেকটা ডাউট ক্লিয়ার হলো, 1.3 1.4 এই সব জায়গা থেকে। শুরু করছি নতুন একটা চ্যাপ্টার যার নাম হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। কারণ গল্পটাকে বুঝতে হবে সিম্পল ইন্টারেস্ট জিনিসটা কি। সিম্পল ইন্টারেস্ট হচ্ছে, দেখ যখনই আমরা গল্পটা বুঝে নেই আগে, হ্যাঁ ধরে নিচ্ছি যে আমি আজকে রুদ্রদ্বীপের কাছ থেকে 100 টাকা ধার নিলাম, ঠিক আছে? আমাকে 100 টাকা দে, আমাকে 100 টাকা দিল। ওকে আমি বললাম যে তোকে কিন্তু আমি এই 100 টাকা রিটার্ন করবো 2 বছর পরে, ঠিক আছে? তোকে আমি 2025 জানুয়ারি মাসের তোর কাছ থেকে নিলাম, তোকে রিটার্ন করবো হচ্ছে 2027 ডিসেম্বর মাসে, ঠিক আছে? হলো হলো, ঠিক আছে, 100 টাকা দিয়ে। এখন ধরে নে ওই 100 টাকা দিয়ে, ওই 100 টাকা দিয়ে এখন ধরে নিচ্ছি যে সে 100 টাকা দিয়ে আমি মোবাইলে রিচার্জ করতে পারি, ঠিক আছে? 100 টাকা দিয়ে মোবাইলে রিচার্জ করা যায়, ধরেন 100 টাকার একটা প্যাক আছে, হ্যাঁ মোবাইলের এয়ারটেলের প্যাক আছে। তো ওটার জন্যই ধরে নিয়ে আমি নিলাম, আমার কাছে এখন টাকা ছিল না, আমি বললো তোর কাছে হবে, বললো হ্যাঁ হবে, দিল আমাকে টাকাটা। তারপরে 100 টাকা দিয়ে আমি রিচার্জ করলাম। কারণ টাকাটা যখন আমি ওকে রিটার্ন দেবো 2 বছর পরে ডিসেম্বর মাসে, ওরা হুট করে মনে পড়লো যে আরে আমারও তো ব্যালেন্স নেই, আর স্যারকে তো আমি দিয়েছিলাম, ঠিক আছে 100 টাকা, তো স্যারকে একটু বলি, 2 বছর তো হয়ে গেল, ঠিক আছে? তো ও বললো যে স্যার 2 বছর হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ তুই নে টাকাটা, ঠিক আছে? তো ওকে 100 টাকা আমি রিটার্ন করতেছি। এখন ও যখন রিচার্জ করতে ধরেন ওরও এয়ারটেল, ঠিক আছে? আর ও যখন রিচার্জ করতে যাচ্ছে দেখতে পাচ্ছে আরে 2 বছর আগে 100 টাকায় যেটা আর কি ধরে পাচ্ছি হচ্ছে 28 টাকা, 28 দিন আনলিমিটেড, ঠিক আছে? এখন ওটাই দাম হয়ে গেছে 122 টাকা। কথাটা বুঝতে পারলি? এখন ওটার দামই হয়ে গেছে 122 টাকা। এখন 2 বছর পরের ঘটনা তো এটা। 2 বছরের তো রিচার্জের প্যাক তো 6 মাস পরেও বেড়ে যায়, ঠিক আছে? তো 2 বছরে তো নিশ্চয়ই বাড়বে কিছু না কিছু। তো তখন দেখতে পাচ্ছি 122 টাকা। তাহলে কিন্তু সেম জিনিস যদি ও 2 বছর আগে করতো রিচার্জ, তাহলে কিন্তু 100 টাকা দিব্যি রিচার্জ করতে পারতো। তার মানে ওর কি হলো, লস হয়ে গেল না আমাকে টাকাটা দিয়ে? কথাটা বুঝতে পারলি? হ্যাঁ এটা ভাবার বিষয় আছে। ও আমাকে টাকাটা দিল, আমি ওকে 100 টাকায় রিটার্ন করলাম 2 বছর পরে, তাহলে তোর লস হয়ে গেল কেন? কারণ 100 টাকায় তো ও 2 বছর আগে যে জিনিসগুলো পাচ্ছিল এখন তো আর সেই জিনিসগুলো পাবে না। আগে আমি মনে পড়ে ওই ইয়ের ওখানে, তোরা কোনো খেয়েছিস কিনা জানি না, সেন্ট পলস স্কুলের একটু আগে তোর হচ্ছে রেসকোর্স পাড়া যেটা বলে, ওর ওখানে রেসকোর্স পাড়া বলতে, আরে হাউজিং কমপ্লেক্স যেটাকে বলে, হাউজিং কমপ্লেক্সের ওখানে দৃষ্টিদানের একটু আছে আগে একটা আলু পরোটার দোকান আছে। হ্যাঁ 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 খাইছি, ঠিক আছে? আলু পরোটার দোকান আছে, ঠিক আছে? কাকিমার দোকান বলি আমরা ওটাকে। হ্যাঁ মানে অসাধারণ আলু পরোটা বানায়, অসাধারণ আলু পরোটা বানায়। এখন কাকিমার দোকান আমার মনে পড়ে 2000, এটা হচ্ছে কত সাল, আমি কবে থেকে খাওয়া শুরু করছি, 2015 থেকে খাওয়া শুরু করছি, ঠিক আছে? তো 2015-তে ধরেন ওই পূজার আশেপাশে, দুর্গাপূজার আশেপাশে 2015 সেই সময় থেকে খাওয়া শুরু করছি। সেই সময় আলু পরোটার দাম কাকুনির দোকানে ছিল হচ্ছে 7 টাকা। এখন 2000, এটা কত সাল, 2025, তার মানে কত বছর হইলো? 10 বছর। 10 বছরে এখন কাকিমুনির দোকানে আলু পরোটার দাম হয়ে গেছে 15 টাকা, ঠিক আছে? তার মানে আলু পরোটার দাম দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। 7 টাকা ছিল 15 টাকা হয়ে গেছে, মানে ডবলেরও বেশি বাড়ছে। কথাটা বুঝতে পারলি? তাহলে সেম জিনিসটা আমাদের সাথে হচ্ছে। পেট্রোলের দাম আগে ছিল 70 টাকা 2019 সালে, এখন এটা হয়ে গেছে 105 টাকা, 105 টাকা, 107 টাকা, ঠিক আছে? প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি 107 টাকা না 110 টাকা, আর নন প্রিমিয়াম গুলো 107 টাকা, 107 টাকা, 104 টাকার আশেপাশে। তাহলে প্রত্যেকটা জিনিসের দাম তো বাড়ছে। 2015-তে যে জিনিসটা আমি পেতাম 10 টাকার মধ্যে, আজকে সেই জিনিসটা আমি 10 টাকার মধ্যে পাচ্ছি না।
কথাটা ক্লিয়ার? সেম ঘটনা তোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়েছে উদাহরণটার মধ্যে, বুঝতে পারছি? প্রত্যেকটা জায়গায় সেম জিনিস। তার মানে কি, যখন আমি তোমাকে ধরে নে, এই জন্য এইটাকে বলা হয়, এই জন্যই আসছে হচ্ছে সুদ প্রথা, ইন্টারেস্ট যে আগেকার দিনে কি করতো, আগেকার দিনে না কিছু লোক থাকতো, এখনো আছে তারা, যারা আর কি তোকে টাকা ধার দিবে, কিন্তু বিনিময়ে তোকে কিছু এক্সট্রা টাকা তাকে দিতে হবে। হ্যাঁ, তো মহাজন, ঠিক আছে? তো সেই যে লোকগুলো, ওই লোকগুলোর আগা করেই চলে আসছে, ঠিক আছে? এখন আমরা একটা সুন্দর স্ট্রাকচারকেও নাম দিয়েছি, যার নাম হচ্ছে ব্যাংক, ঠিক আছে? যে আমাদেরকে টাকা ধার দেয়, হলো, আবার ফেরতও নেয় অনেকটা, ঠিক আছে? কিন্তু সিস্টেমেটিক, ওদেরটা হচ্ছে সিস্টেমেটিক, ওদের ইন্টারেস্ট রেটটা আগে থেকে আমাদের জানা আছে। হুম। আগেকার দিনে এই লোকগুলো থাকতো, তখন ব্যাংক কোনো সংস্থা ছিল না, তখন ছিল লোক, কিছু পার্টিকুলার লোক ছিল। এখন যেমন সংস্থা হয়ে গেছে, ইন্ডিয়ান ব্যাংক, স্টেট ব্যাংক, ঠিক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এরকম প্রচুর ব্যাংক, এরা হচ্ছে একটা সংস্থা, এরা কোনো লোক না। ক্লিয়ার? তো এদের কাজ হচ্ছে এরা লোকেদেরকে টাকা ধার দেয়, এরা লোকেদেরকে টাকা ধার দেয়। তো যখন ধার দিচ্ছে, তখন যে অ্যামাউন্টটা দিচ্ছে কত কয়েক বছরের জন্য দিচ্ছে, তো আমি নিব হচ্ছে দশ দশ হাজার টাকা নিব, 10,000 টাকা আমাকে 5 বছরের জন্য দেবে। কিন্তু যখন ফেরত নিবে না, ও 10,000 টাকা নেবে না, ও বলবে তাহলে তোমাকে আরো কিছু টাকা দিতে হবে। কত টাকা দিতে হবে? ও বলবে তাহলে তোমাকে 10% হিসাবে দিতে হবে। মানে মানে প্রত্যেক বছর তোমার 100, এই যে 10,000 টাকা, 10,000 টাকা 10% যত টাকা হয়, তত টাকা 5 বছরের জন্য প্রত্যেক বছর বাড়বে। মানে 10,000 টাকার 10% কত হয়? 1,000 টাকা। 10,000 টাকা 10% হয় 1,000 টাকা। আমরা তো বের করতে পারি যে এত 10% কত, 1,000 টাকা হলো। প্রত্যেক বছর 1,000 টাকা করে বাড়বে, মানে 5 বছরে কত বাড়লো? তার মানে যখন আমাকে রিটার্ন দিব টাকাটা, তখন আমাকে দিতে হবে 15,000 টাকা। নিচ্ছি আমি ওর কাছ থেকে 10,000 টাকা, ফেরত দিব ওকে 15,000 টাকা ব্যাংকে। কথাটা ক্লিয়ার? এটা হচ্ছে যে কোনো জিনিসকে দেওয়া বা নেওয়ার নিয়ম। এটা ব্যাংকও কিন্তু তাই। আমি যদি ব্যাংকে টাকা রাখি, তো ব্যাংকও কিন্তু আমাকে এক্সট্রা ফেরত দেবে, যার জন্য প্রচুর আছে, যেমন তোর হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট আছে, আরডি আছে, এসআইপি আছে, ঠিক আছে, মিউচুয়াল ফান্ডস আছে, এরকম প্রচুর জিনিস আছে, ঠিক আছে? তো প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যাংক আমাকে টাকা দিলে পরে আমি এক্সট্রা টাকা ব্যাংকে দিব, আমি ব্যাংকে টাকা দিলে পরে ব্যাংকও আমাকে এক্সট্রা টাকা দেবে। কথাটা ক্লিয়ার? তো এই সিস্টেমেই কাজ হয়, এই সিস্টেমেই কাজ হবে। কারণ যখন আমি তোমাকে টাকা দিচ্ছি, সেই টাকার মূল্য যখন তুমি আমাকে টাকাটা ফেরত দিবা, সেম থাকবে না, কমে যাবে, ভ্যালু কমতে বাধ্য, ঠিক আছে? এই জন্য একটু এক্সট্রা টাকা দিতে হয়, যতটা এক্সট্রা টাকা দিতে হয় সেটাকে বলা হবে ইন্টারেস্ট, ঠিক আছে? যে টাকাটা এক্সট্রা দেওয়া হবে। তারপর তখন যে কথাটা আসলো, 10,000 দিলাম, ফেরত দিচ্ছি 15,000, এই কথাটার মধ্যে ইন্টারেস্ট কতটা হচ্ছে? 10,000 আমি দিয়েছিলাম, ও আমাকে রিটার্ন করলো 15,000, ইন্টারেস্ট কতটা অ্যাকুমুলেট হলো? 5,000। কতটা এক্সট্রা টাকা দিতে হলো? 10,000 দিয়ে 15,000 রিটার্ন দিতে হচ্ছে, মানে কতটা এক্সট্রা টাকা দিতে হচ্ছে? 5,000 এক্সট্রা টাকা দিতে হচ্ছে। রুদ্রদীপ, বুঝতে পারলি? তাহলে 5,000 হয়ে যাচ্ছে আমাদের ইন্টারেস্ট, হলো। এখন ইনিশিয়ালি কত টাকা দিতে হয়েছিল? 10,000, ওটাকে বলা হবে প্রিন্সিপাল, হলো। তাহলে দুটো শব্দ শিখলি, প্রিন্সিপাল আর ইন্টারেস্ট। তারপরে রিটার্ন, টোটাল রিটার্ন কত টাকা দিতে হচ্ছে? টোটাল রিটার্ন কত টাকা দিতে হলো? ওটাকে বলা হবে অ্যামাউন্ট, ঠিক আছে? ওই জিনিসটাকে বলা হবে অ্যামাউন্ট, প্রত্যেকটা নিজস্ব নাম আছে, হলো। যতটা ডিউরেশনের জন্য দিতে হচ্ছে, 5 বছরের জন্য দিয়েছিলাম, সেটাকে বলা হচ্ছে টাইম, অবভিয়াস ব্যাপার। আর বাকি থাকলো একটা জিনিস, সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, সেটা হচ্ছে 10%। ব্যাংক কি বলেছিল? ব্যাংক কিন্তু আনডিফাইন্ড বলেনি, মানে 10,000 টাকা দিলাম, ফেরত কত দিতে হবে, বা ব্যাংক কিন্তু ওরকম বলেনি, তোমাকে প্রত্যেক বছর এত করে দিতে হবে, এটা হচ্ছে ব্যাংকের নিয়ম। তো সেটাই বলেছিল ব্যাংক। তো যত রেট অফ ইন্টারেস্ট মানে পার ইয়ার যে প্রিন্সিপালের কতটা ভাগ দিতে হচ্ছে আমাদের এক্সট্রা, সেটাকে বলা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তো ব্যাংক বলেছে পার ইয়ার তোমাকে প্রিন্সিপালের 10% এক্সট্রা করে জমতে থাকবে, ঠিক আছে? সেটা হয়ে যাবে তোমার রেট অফ ইন্টারেস্ট। ক্লিয়ার? বলতে পারলাম? এই তো। তো এইভাবে আমরা ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট এগুলোকে হিসাব করে থাকি, ঠিক আছে? বুঝতে পারলি তোরা সবাই? তো এখানে টোটাল 5টা শব্দ আসে। একটা হচ্ছে প্রিন্সিপাল, 2 রেট অফ ইন্টারেস্ট, 3 হচ্ছে টাইম, 5 হচ্ছে ইন্টারেস্ট, 6 হচ্ছে অ্যামাউন্ট, ঠিক আছে? ঠিক আছে, এই 5টা ওয়ার্ড কে নিয়েই খেলা। যতগুলো প্রবলেম আছে, সব প্রবলেমগুলোর মধ্যে এই 5টা ওয়ার্ডেরই কোনো না কোনো কিছু একটা মিসিং হবে। সেই মিসিং যে টার্মটা, সেই মিসিং টার্মটাকে আমাদেরকে খুঁজতে হবে,
বুঝতে হবে যে আগে কোন টার্মটা মিসিং আছে, তারপরে ওটার থেকে আমাদেরকে সেই ভ্যালুটাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে পারলে অঙ্কটা শেষ হয়ে যাবে। ক্লিয়ার? তো এখানে যেটা ইন্টারেস্ট মেইনলি আমাদের শিখতে হবে ইন্টারেস্ট জেনারেশনের ফর্মুলা। কেন? কারণ কোশ্চেনের দেখ পুরো ব্যাপারটা শুরুতে আমাদের জানা আছে যে প্রিন্সিপাল কতটা। যেমন এক্সাম্পল যেটা দিয়েছিলাম শুরুতে তো আমি জানি যে কত টাকা আমাকে দিতে হচ্ছে, 10,000 টাকা আমি নিয়েছিলাম, কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে ব্যাংক ওটা বলে দিচ্ছে, টাইম কত ওটা বলে দিচ্ছে। এখন শুধুমাত্র একটা জিনিসই ক্যালকুলেশন করতে হয়, সেটা হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট আমাদের হিসেব করতে হয়। ইন্টারেস্ট বের করার একটা ফর্মুলা আছে আমাদের কাছে। ফর্মুলাটা কি? পিটিআর বাই 100। ঠিক আছে? তাহলে এখানে লিখে রাখ। ঠিক আছে? ইফ ইফ দ্য প্রিন্সিপাল is rupees p, comma time t years, rate of interest r percent bracket like yearly, comma the interest is rupees I, therefore I equals to ফর্মুলাটা হচ্ছে ও যেটা বললো যে PTR by 100। ঠিক আছে? এখানে I এর ফর্মুলা এটা। এই একটাই ফর্মুলা, এই ফর্মুলা থেকে সব অ্যান্সার গুলো বেরোবে। ঠিক আছে? এখন এর পাশাপাশি আরেকটা জিনিস যেটা আমরা শিখি সেটা হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে টোটাল কত টাকা রিটার্ন করতে হবে, টোটাল কত টাকা রিটার্ন করতে হবে, সেটা হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, দ্যাট ইজ পি প্লাস আই। অ্যামাউন্ট ইকুয়াল টু পি প্লাস আই। বোঝা? ইয়ারলি আর পার্সেন্ট ইয়ারলি, ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আর পার্সেন্ট। ঠিক আছে? কোথায় রে? এটা I equal to PTR by 100, I equal to PTR by 100, I equal to PTR by 100। আচ্ছা, এটা রুপিস আই হলো। এক্সাম্পল দিয়ে একটা এক্সাম্পল হচ্ছে সাপোজ তোকে বললাম যে পি হচ্ছে আমাদের 10,000 রুপিস, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে সাপোজ 5%। আচ্ছা, টাইম হচ্ছে 5 ইয়ার্স। তারপরে আই এর ভ্যালু কত, তার মানে রেট অফ ইন্টারেস্টের ভ্যালু কত হবে। তো সেটা কি হবে? ফর্মুলা দিয়ে ডাইরেক্টলি জেনারেট হয়ে যাচ্ছে। ফর্মুলা দিয়ে কত হচ্ছে? 10,000 ইন্টু 5 রেট অফ ইন্টারেস্ট PTR বাই 100। পি ইন্টু টি হচ্ছে 5 ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5 বাই 100। এখানে কেটে গেল এই দুটো, তার মানে আয়ের ভ্যালু হয়ে যাচ্ছে 2500 রুপিস 2500। ঠিক আছে? 2,500 টাকা দিতে হবে ইন্টারেস্ট হিসেবে। তাহলে অ্যামাউন্ট কতটা হবে? অ্যামাউন্ট মানে টোটাল কত রিটার্ন দিতে হবে। অ্যামাউন্টের অ্যামাউন্ট 10,000 প্লাস 2500, তাহলে রুপিস কত যাচ্ছে 12500। টোটাল 12,500 টাকা আমাদেরকে রিটার্ন করতে হবে। হলো? এখন এই কোশ্চেনে যেমন আমি কি বলেছি ইন্টারেস্টটা মিসিং দিয়েছিলাম, এই কোশ্চেনে কিন্তু টাইমটাও মিসিং দিতে পারতো, এই কোশ্চেনের মধ্যে প্রিন্সিপালটা মিসিং দিতে পারতো। একটা মিসিং হলে বাকি সবগুলো দেওয়া থাকতে হবে। আর যদি প্রিন্সিপাল মিসিং হয় তাহলে রেট অফ ইন্টারেস্ট, টাইম আর আই হচ্ছে এই তিনটেই দিয়ে দেওয়া থাকতে হবে। তা নাহলে পরে আমরা প্রিন্সিপালটা বের করতে পারবো না। ঠিক আছে? তো কত সিস্টেমটা বোঝা গেছে? এই সিস্টেমে আমরা সিম্পল ইন্টারেস্টের প্রবলেমগুলোকে সলভ করে থাকবো। ক্লিয়ার? বুঝতে পারছি?